আসসালামু আলাইকুম। মারুফ থিঙ্কিং রুমের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালার শুভেচ্ছা। আশা করি ভালোই আছেন। কালকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল সম্পর্কে মানে গুরুত্বপূর্ণ যে সমস্ত দর্শনীয় স্থান আছে গতানুগতিকতার বাইরে, তার বাইরে কিছু এলাকা নিয়ে আলাপ করার জন্য। আমরা বাংলাদেশে ঘোরাঘুরি বলতে আসলে কোন জায়গাটা বুঝে থাকি নর্মালি কিন্তু আমরা যদি সাদা মোটা দাগে বুঝে থাকি ঢাকা শহরের বাইরে কয়েকটা জায়গা বুঝে থাকি, যেটা হলো চট্টগ্রামের পতেঙ্গা, কক্সবাজার, সিলেট এবং রাজশাহী। মোটামুটিভাবে এর বাইরে আমরা আর যেতে চাচ্ছি না। এবং রিসেন্ট অনেকেই খাগড়াছড়িতে সাজেক এবং বান্দরবনের নীলগিরি বা নীলাচল এই পর্যন্তই আমরা অনেকেই পর্যটকরা জনসমাগম করে থাকি। আজকে আমি প্রায় 25 থেকে 40টার মতো প্লেসের কথা বলবো। এই প্লেসগুলোতে আমরা ভিজিট করেছি, আমি গিয়েছি আল্লাহর রহমতে, এবং বাংলাদেশের 64টা জেলাতে আমি ভ্রমণ করেছি। আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছে। একটু আলোচনা করতেছি ইসের থেকে, বান্দরবন থেকে। বান্দরবন শহরে আমরা মোটামুটি পরিচিত যে বান্দরবন সিটি ট্যুর, বান্দরবন শহর, তারপর আপনার শৈলকুপা, তারপর চিম্বুক, এখান থেকে নীলাচল, এবং নীলাচল একটু দূরে গেলে নীলগিরি, এই পর্যন্ত মোটামুটিভাবে পর্যটকের একটা ভিড় দেখা যায়। এর বাইরেও বিশাল একটা ট্রেল আছে, যে ট্রেলটা হলো নীলগিরি থেকে প্রায় 76 কিলোমিটার পর্যন্ত যেতে হয় চাঁদের গাড়ি দিয়ে থানচি পর্যন্ত। এই জার্নিটা একটা বিশাল জার্নি, সে উঁচু নিচু আঁকা বাঁকা পথ, এই পথটা একটা রোমান্স। এই পথ দিয়ে থানচিতে যাওয়ার পর আরেকটা জার্নি আছে, সেটা হলো রেমাক্রির পথে। আপনারা জানেন যে বাংলাদেশে একমাত্র একটা নদী আছে, সাঙ্গু নদী। এই নদীটার উৎপত্তি বাংলাদেশে পাহাড় থেকে, মানে সাঙ্গুটা এতটা উঁচা, সাঙ্গু একটু নিচু হয়ে এই ইসের দিকে থানচিতে আসছে। তো থানচির যে ঘাট, থানচির সেই ঘাটের থেকে প্রায় 3 থেকে 4 ঘন্টার আপনার একটা রাইড আছে নৌকার। চিকন ধরনের একটা নৌকা থাকবে, 6 জন বসা যায়, এবং এই নৌকাটা পুরোটাই পাহাড়ি পথের মধ্যে, মানে চারপাশে পাথর। কোনো সময় এই রেমাক্রি যাওয়ার রোডের 3টা রূপ আছে, একটা হলো বর্ষাকালে, একটা শীতকালে, আর একটা নর্মাল একটা সিজনের সময়। বর্ষাকালে আমি আল্লাহর রহমতে 3বারই গিয়েছি, 3টা সিজনে গিয়েছি। বর্ষাকালে প্রচণ্ড পানি, শীতকালে যে পানি শুকায় যায়, দেখা যায় যে নিচের যে পাথরের পানি দেখা যায়, মাঝে মাঝে নৌকা থেকে নেমে আপনাকে নৌকা ঠেলে আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে কিছু জায়গা। এই যে ট্রেলটা, এই ট্রেলের মধ্যে 2টা জায়গা পড়ে, একটা হলো আপনার ওই রাজা পাথর, বড় পাথর, আর হলো তিন্দু। এই জায়গাগুলো বড় বড় পাথর, এই পাথরগুলা বিশাল বিশাল পাথর। এই পাথরগুলোর পাশে যখন নৌকাটা যায়, এটা একটা অসাধারণ ট্রেল। এই ট্রেলে প্রায় 2 ঘন্টা যাওয়ার পরে যে জায়গাটায় গিয়ে সবচেয়ে পছন্দ আমার জায়গা ছিল রেমাক্রি। এই রেমাক্রিতে ঝিরি আছে। ঝিরি মানে এটা বেসিন, এটা আপনার পাহাড়ের উপরে পাহাড়, নিচে একটা বেসিনের মতো কয়েকটা থাক আছে। এই থাকের মধ্যে আপনি যখন পিঠটা জ্যোৎস্না রাতে বা যখন আমরা পুরা চাঁদের আলোয় আপনি বসে থাকবেন, আপনার উপর পানির ফোঁটা পড়তে থাকবে, এটা অপার্থিব দৃশ্য, বলে বোঝানো যাবে না। এই রেমাক্রি থেকে আপনার প্রায় 2 থেকে 2.5 ঘন্টা একটু যদি হেঁটে যাই, নাফাকুম পর্যন্ত আমরা যেয়ে থাকি। আমি গিয়েছি নাফাকুম পর্যন্ত, কিছু কিছু লোক এরপর সাত ভাই কুম বা আমিয়া কুম এই পর্যন্ত যেয়ে থাকেন। তো এই টোটাল যে ট্রেলটা, এই ট্রেলটা হলো আমার বান্দরবনের ট্রেল। বান্দরবনের ট্রেলটা আশা করি বুঝতে পেরেছি। বান্দরবনের ট্রেলের পাশাপাশি আমরা কক্সবাজারের কথা একটু বলি। কক্সবাজারের লং বিচ নিয়ে আমি কোনো কথা বলবো না। কক্সবাজার থেকে আমরা টেকনাফ গিয়েছি এটাও বলবো না। টেকনাফ থেকে সন্দ্বীপ গিয়েছি, এই সেন্ট মার্টিন গিয়েছি এটাও বলবো না। সেন্ট মার্টিন কীভাবে গিয়েছি সেটা বলবো। সেন্ট মার্টিন গিয়েছিলাম স্পিড বোটে করে, খেয়াল করবেন স্পিড বোটে গিয়েছিলাম। সেটা হলো গতানুগতিক যে টেকনাফ শহরের যে ঘাট আছে জাহাজঘাট, সেখান থেকে না, স্পিড বোটগুলো ছাড়ছিল শাহপুরীর দ্বীপ থেকে। শাহপুরীর দ্বীপের থেকে আমরা স্পিড বোটে করে ইসে গিয়েছিলাম, সেন্ট মার্টিন গিয়েছিলাম। এর বিশাল এক্সপিরিয়েন্স। যখন স্পিড বোটটা শাহপুরীর দ্বীপ থেকে নেমে, চ্যানেল থেকে নেমে একদম কক্সবাজার এই যে ইসে পড়লো, সাগরে পড়লো, এর যে ফিলিংস এটা বলে বোঝানো যাবে না। প্রাণটা হাতে নিয়ে গিয়েছিলাম। আমরা সেন্ট মার্টিন যে গিয়েছিলাম, এখানেও গতানুগতিক হোটেলে থাকি নাই। আমরা ছিলাম হলো ছেড়া দ্বীপের নাম শুনেছেন, ছেড়া দ্বীপে থাকা যায় না। ছেড়া দ্বীপের পাশে আর একটা দ্বীপ আছে কোরাল। এই কোরালের মধ্যে কিছু টেন্ট করে রাখছে ওরা, এই টেন্টে রাত্রে থাকবেন।
এমন জায়গা ছিলাম যে ট্রেনটা প্রায় যে বিচটা আছে এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে হাঁটা পথ। জোয়ার ভাটার সময় রাত্রেবেলা দেখি যে একদম পায়ের কাছে পানি চলে আসছে। তো এটাও একটা এক্সপিরিয়েন্স। আরেকটা হলো ওই সাইডটারই মানে আমার লাইফে বড় একটা জায়গা কাটছে হলো ওই বেলটাতে। একটা হলো আপনার সন্দ্বীপ। সন্দ্বীপ হলো আরেকটা কঠিন জায়গা। আপনার চট্টগ্রামের যে ইয়াটা আছে সীতাকুণ্ড, ওইখান থেকে যে আপনি প্রায় আমরা গিয়েছিলাম ইসে কি বলে এটাকে স্পিড বোর্ডে করে যে সন্দ্বীপ। এই সন্দ্বীপের যে জাদু, এটাও আর কি ভোলার না। সন্দ্বীপের একটা মজা আছে, আমরা যেটা আমি গিয়েছিলাম প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার আমাদের হাঁটতে হচ্ছে কাদা দিয়ে, কারণ জোয়ার ভাটার ব্যাপারটা আছে। তাহলে এই সন্দ্বীপের পাশাপাশি আমরা সীতাকুণ্ডতে আরেকটা জায়গায় গিয়েছিলাম, সেটা হলো আপনার বাঁশবাড়িয়া আছে, তারপর আপনার খইয়াছড়া। এই যে সীতাকুণ্ড শহরের পাশে যে খইয়াছড়া যে ইয়াটা ঝর্ণাটা, এটা আসলে অসাধারণ। তাহলে দেখেন আমি মোটামুটি ভাবে কতগুলো জায়গার নাম বললাম ওই একটা সাইডে। যেমন আপনার বান্দরবন শহর, তারপর আপনার শৈলকুপা, চিম্বুক, নীলগিরি, নীলাচল, তারপর আপনার থানচি, সাঙ্গু নদী, বড় পাথর, রাজা পাথর, তিন্দু, তারপর আপনার রেমাক্রি থেকে নাফাকুম। এখান থেকে নতুন একটা আবিষ্কৃত হয়েছে এখন সেটি ডিম পাহাড়। এটা খুব ভালো জায়গা, আমি এখনো যাইনি এই জায়গাতে। তারপর কক্সবাজারের টেকনাফ, শাহপরীর দ্বীপ, সেন্ট মার্টিন, কোরাল, তারপর সীতাকুণ্ড, খইয়াছড়া, নিঝুম দ্বীপ, বাঁশবাড়িয়া, এগুলো আমরা ভিজিট করেছি এবং বারবার যেতে ইচ্ছা করে। আরেকটা জায়গা হলো সুন্দরবন। সুন্দরবন অনেকেই গিয়েছে। গতানুগতিক সবাই যেটা যায় খুলনা দিয়ে কটকা দিয়ে ওই গরম জল টল ঘুরে চলে আসে। এটা না, যে আমরা গিয়েছিলাম শ্যামনগর দিয়ে। শ্যামনগর হলো সাতক্ষীরা দিয়ে। এটা হলো সুন্দরবনটার ব্যাক সাইড দিয়ে যাওয়া। এটা অসাধারণ। আমরা নৌকায় ছিলাম 3 দিন। এই যে সুন্দরবনের যে যাত্রাটা, এই যাত্রাটা আসলে ভোলার না। সুন্দরবন থেকে আসার সময় আমরা খুলনার খান জাহান আলী, তারপরে আপনার বিভিন্ন আরো কিছু জায়গা দেখে এসেছি। আরেকটা হলো আপনার খাগড়াছড়ি বেল্টে গেলে সাজেক। সাজেক থেকে আসার সময় সবাই সাজেক যায়। সাজেক থেকে আমরা যখন ব্যাক করেছিলাম তখন আমরা গতানুগতিক আবার খাগড়াছড়ি আসি নাই। সাজেক থেকে আমরা একটা রাস্তা দিয়ে, ওই জায়গাটার নাম এই মুহূর্তে ভুলে গিয়েছি, ওইখান থেকে লঞ্চে করে আমরা চলে আসছিলাম হলো কাপ্তাইয়ের রাঙামাটি। তো রাঙামাটি দিয়ে থেকে আমরা মোটামুটি ভাবে ঘুরে আসছি। আর এর মধ্যে যে ইয়াটা হলো আরেকটা বড় জায়গা, সেটা হলো আপনার এই নিঝুম দ্বীপ। এই নিঝুম দ্বীপের যে যাত্রা, এই যাত্রাটা আমার লাইফে একটা বড় একটা প্লাস পয়েন্ট। নিঝুম দ্বীপ আমি গিয়েছিলাম নোয়াখালী দিয়ে। চেয়ারম্যান ঘাট থেকে সেই ট্রলারে করে নিঝুম দ্বীপের যে যাত্রা। নিঝুম দ্বীপ আসলে যে যায় না, সে মানে বুঝতে পারবে না নিঝুম দ্বীপটা কি জিনিস। চারপাশে পানি আর পানি, কোনো কানেক্টিভিটি নাই। তো এই নিঝুম দ্বীপ থেকে আমরা যখন ব্যাক করেছিলাম, নিঝুম দ্বীপ থেকে আবার একটা জায়গাতে গেলাম, কিছু লঞ্চ যায়, যেমন ভোলা দিয়ে মনপুরা দিয়ে একটা লঞ্চ যায়। লঞ্চ না, বিশাল দৈত্যকার জাহাজ। তো আমি দেখলাম যে জাহাজটা অনেক বড়। আর এই জাহাজটার যে যখন ঘাটে থাকে তখন যে তক্তাটা বিছায় দেয়, নিচে দেখি যে একদম থকথক করা মাঠে। আমরা 3-4 জন ভয়ে আর জাহাজটায় উঠি নাই। পরে আমরা ট্রলারে করে স্পিড বোর্ডে করে নোয়াখালী দিয়ে ব্যাক করেছি। পরে একটা অভিজ্ঞতা হয়েছে এটা তার সাথে। আমরা দেখি যে অনেক বড় বড় জাহাজ, এই যে বলেন কি বলে সন্দ্বীপ, বা এই যে এই জায়গাটা যে হাতিয়া, ভিড় করে দাঁড়ায় থাকে, জাহাজ দাঁড়ায় থাকে। যখন আমরা স্পিড বোট দিয়ে আসছি মনে হয়েছে যে আমি বিন্দু একটা পাশ দিয়ে যাচ্ছি। তো এই জিনিসগুলো আসলে বাংলাদেশে আছে। আর ঢাকা শহরের মধ্যে তো আমরা সবাই জানি, ঢাকা শহরের মধ্যেও কিন্তু আমরা অনেকেই ঘুরি না। ঢাকা শহরের মধ্যে আপনার সোনারগাঁ, পানাম, তারপর আহসান মঞ্জিল, লালবাগের কেল্লা, এই জায়গাগুলো দর্শনীয় জায়গা আছে। এর বাইরে আমি গিয়েছি রাজশাহীতে। রাজশাহী আমার দেখার মতো একটা মানে কি বলে পরিচ্ছন্ন শহর। রাজশাহীতে পদ্মা আছে। আর পদ্মা থাকার পরে রাজশাহীটা ঘুরেছি। বরিশাল গিয়েছি। বরিশাল থেকে আমি পটুয়াখালী দিয়ে আমরা কুয়াকাটা পর্যন্ত গিয়ে গেছি। তো মোটামুটিভাবে বাংলাদেশের 64টা জেলা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমাকে তৌফিক দিয়েছেন ঘোরার জন্য। তো গতানুগতিক যে জায়গাগুলোর কথা বললাম, যে আমরা ঘোরার কথা বলতেই এখন বুঝি যে হয় কক্সবাজার, নইলে কুয়াকাটা, নইলে সাজেক, ভিড় লেগে যায়। তো এই জায়গাগুলো থেকে যদি আমরা এই জায়গাগুলোতে টাইম মাইগ্রেট করি, দেখা যাচ্ছে এখন যে ইয়াং জেনারেশন তারা প্রচণ্ড ঘোরাঘুরি করতেছে এবং অনেক বাচ্চা সহ যাচ্ছে। তো ওই জায়গাগুলোতে যদি পর্যটন কর্তৃপক্ষ বা একটু নজর দেয়,
যেমন আমি বান্দরবনের যে কথাগুলো বললাম, এগুলোতে যেতে গেলে আপনাকে জিনিস করতে হবে, ওই থানচি যেটা বললাম, থানচিতে যেয়ে আপনাকে পুলিশের বিজিবির পারমিশন নিতে হবে। ওইখান থেকে একটা গাইড দেয় ওরা, সেই গাইড দেওয়ার মাধ্যমে আপনি নিয়ে যাবেন। এখানে দুটো গল্প বলি। যেমন এতক্ষণ তো বললাম যে সব অঞ্চলগুলো বা জায়গাগুলোর নাম, থানচি থেকে গাইড ছাড়া আপনি যেতে পারবেন না। দেখা যাচ্ছে যে আমরা একটা পাহাড়ের মধ্যে বসে আছি, পাহাড়ের চূড়ায়, তো হঠাৎ করে গাইড এসে আমাদের বললো যে ভাই এখান থেকে নেমে যান, একটু পরে এটি ডুবে যাবে। তো আমরা এদেরকে বলতেছি যে না, আমরা কিসের কি ফাজলামি করতেছি নাকি, যে পাহাড় ডুবে যাবে, এত বড় পাহাড়, তার মানে তার তো ঘুম পাইছে, সে চলে যাবে। আর জন্য বলে তুই চলে যা, আমরা থাকি। হঠাৎ করে আমি দেখি একটা সাইনবোর্ডে লেখা যে ওইখানে কি কি করবেন কি কি করবেন না পর্যটকদের। একটা জায়গায় বলা আছে গাইডদের সাথে বিজ্ঞানী করিবেন না। খেয়াল করবেন, গাইডদের সাথে বিজ্ঞানী করিবেন না। তো আমি গাইডের কথা মতো টিম নিয়ে চলে আসি। ট্রাস্ট মি, আধা ঘন্টা পরে দেখি পানির শোষ আওয়াজ। এই শোষ আওয়াজে ওই জায়গাতে ওই পাহাড়টা নাই, তার মানে সে জানে যে কখন ঢলটা আসবে। সিমিলারলি আমরা যখন সুন্দরবন গেলাম, সুন্দরবনের কিছু চ্যানেল আছে, তো নৌকা ভাড়া করে আমরা চ্যানেল দিয়ে ঢুকছি। তো এখানে সব টিমে কিছু থাকে না, একজন দুইজন, এই তুমি যাও আমি সব চিনি। পরে আমরা নৌকালা যাবে না বলছে, মামা আর যাবো না। বলে না না, টাকা দিছি, তুমি যাও, এই যে পানি আছে যাও। একটু পরে এসে দেখি যে সামনে একটা নৌকা আটকে পড়েছে, মানে জোয়ার ভাটা যে দেখে নাই সে আসলে বলতে পারবে না। নৌকাগুলো চ্যানেল মানে কি, যে চ্যানেল হলো দুই পাশে গাছপালা, গাছ মানে যে একটা পানি এসে যাচ্ছে। বিশাল একটা গাছের উপর একটা নৌকা আটকে গেছে, তার মানে এই যে পানি যখন ছিল, এত পানি আসছে, ওই গাছটা ডুবে গেছে, নৌকাটা তখন গেছে। ওরা যখন পানিটা টান দিছে, এই নৌকাটা গাছের উপর, তো আমরাও আটকে গিয়েছিলাম। তো আমার থাকবে যে আমরা যেখানেই যাব জেনে বুঝে শুনে কাজটা করব, ও গাইডের সাথে বিজ্ঞানী করব না। আর আরেকটা আমাদের ছিল, বড় একটা সীতাকুণ্ডের খৈয়াছড়া। এখানেও দেখবেন অনেকগুলো বেল্ট আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে এরকম করে বেসিন। তো আমি একটা বেসিনে গিয়েছিলাম। তো অনেকে আছে দড়ি দিয়ে দিয়ে উপরে বেসিনে উঠে, কিন্তু আপনার যদি হাঁটা চলার ইয়া না থাকে, খুব পিছলা এগুলা, আপনি পড়ে যাবেন। তো আপনাকে এইগুলোতে যেতে হলে দুইটা জিনিস লাগবে। একটা হলো আপনার শারীরিক ফিটনেস, আরেকটা হলো আপনার মানসিকতা, আরেকটা হলো আপনার ধৈর্য। আপনি হুটহাট করে করলেন বা অন্যকে ঘুরে আসছে আমি ঘুরে আসলাম, জিনিসটা অত সোজা না। এই যে আরেকটা জায়গা আছে, এই জায়গাটার নাম ভুলে গেলাম, সীতাকুণ্ডে খুঁয়ে ছড়ার পরে দেবতা পাহাড় সম্ভবত। এই জায়গাটাতে আমরা অনেক উঁচা দিয়ে উঠেছিলাম, প্রচণ্ড ঝোঁক ছিল। আমরা একমাত্র আমি ছিলাম আমার টিমে যে আমাকে ঝোঁকে ধরে নাই। কারণ হলো বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে যেহেতু রাস্তার দুই পাশে যে ঝাপঝোর, এর পাশ দিয়ে যারা গিয়েছে প্রত্যেককেই ঝোঁকে ধরেছে। আমি লাঠিটা নিয়ে পিছলা রাস্তা দিয়ে হাঁটে হাঁটে গেছি, সো আল্লাহর রহমতে কোনো ঝোঁকে ধরে নাই। সেন্ট মার্টিন, সেন্ট মার্টিনে যে আমরা অনেক সময় করি, যেটা যেটা করে আমরা অনেক রাত আড্ডা দিই, অনেক রাত আড্ডা দেওয়ার পরে দেখা যায় সকালবেলা আমরা ঘুম থেকে উঠি 11টা 12টায়। তো আমাদের টিমে আমি ছিলাম, আমার সাথে আর দু একজন ছিল, তারা করেছিলাম যে সকালবেলা উঠছিলাম, আগে আগে ঘুমিয়ে গেছিলাম 11টা 12টায়। আমি যত রাতেই ঘুমাই সকালে আমাকে উঠতে হবে। সকালে ফজরের নামাজ পড়ে উঠে আপনি ধরেন হাঁটলাম, এইটার যে অপার্থিব দৃশ্য, এই দৃশ্যগুলো না দেখলে, আমার কথা বলার উদ্দেশ্য হলো যে আমরা আসলে এখন কক্সবাজার যাচ্ছি, বেশি যাচ্ছি, আমরা এখন হোটেল নির্ভর হয়ে গেছি। 5 স্টার হোটেল, 5 স্টার হোটেল আছে, আমরা যেন হোটেল খুঁজতেছি। এই যে দেখেন মেরিন ড্রাইভটা কক্সবাজারে সব হোটেল নির্ভর, সমুদ্রের পাশ থেকে আপনার জানলা দিয়ে সমুদ্র দেখা যায়। তাহলে কি আপনি হোটেলেই থাকেন, হোটেলে থাকে 3D একটা সিনেমা দেখেন। এটা হলো আমার পারসেপশন। আমার পারসেপশন, আপনি যে জায়গাটা যাবেন সেই জায়গাটা আপনি ঘুরবেন। আরেকটা জায়গায় বলা হয় নাই, সেটা হলো সিলেট। সিলেটে আমরা কোথায় গিয়েছি, সিলেটে যেটা বললাম যে সিলেটে আমরা ওই কি বলে লালা খাল, তারপরে আপনার জাফলং, তারপরে আপনার বিছানাকান্দি, তারপর রাতারগুল, এইগুলা সবাই যায়। আমরা এই সিলেট যাওয়ার পরে আমার একটা ছিল যে আমি একটু ওই পারে যাই, বর্ডারে। সিলেটের তামাবিল বর্ডার দিয়ে আমরা ডাউকি গিয়েছিলাম, ডাউকি থেকে মেঘালয় গিয়েছিলাম, সেটা আরেকটা জার্নি। এই যে আমরা যে এখন যে সিলেটে যে বন্যা হচ্ছে, এই বন্যাটা আমি এখন বুঝতে পারি যে কেন বন্যাটা হচ্ছে। কারণ এই যে আমি কিন্তু হাওরগুলো ভিজিট করেছি, সিলেটের টাঙ্গুয়ার হাওরে থেকেছি, তারপরে আপনার যে কি বলে নিকলির যে হাওরটা অষ্টগ্রামের, এই হাওরে গিয়েছি। আমাদের দেশে দেখবেন ভাটির অঞ্চল বলে, ভাটির অঞ্চল হলো নেত্রকোনা থেকে শুরু হয়,
নেত্রকোনা, কিশোরগঞ্জ মানে তারপরে আপনি এদিক দিয়ে দেখেন সুনামগঞ্জ, এটাকে বলে ভাটির অঞ্চল। দেখবেন যে এই বেল্টের লোকজনের জীবনযাত্রা বা গানপালা দেখেন, সেই কুদ্দুস বাতি থেকে শুরু করে আব্দুল করিম, রশিদ উদ্দিন, সব সাধকরা কিন্তু এই বেল্টের, নেত্রকোনা থেকে সুনামগঞ্জ। আমার আগে এটা ধারণা ছিল না। পুরো 64টি জেলা ঘুরতে ঘুরতে আমার একটা আইডিয়া আসছে এখন। দেখেন নেত্রকোনা ময়মনসিংহ থেকে ভৈরব দিয়ে যাওয়া যায়, ভৈরব দিয়ে যাওয়া, ওইখান দিয়ে যে নৌকা দিয়ে এদের জীবনযাত্রাটা আছে। তো এই জায়গাটাতে এখন যেটা দেখলাম যে আপনার কি বলে, তাহলে নেত্রকোনা যদি এই জায়গায় হয়, তারপর আপনার কি ভৈরব, তারপরে সুনামগঞ্জ, জিনিসটা এইভাবে যাচ্ছে, তারপরে জাফলং পর্যন্ত আমাদের উচ্চা, তাহলে জাফলং থেকে এইভাবে আমরা ভাটির অঞ্চলে চলে যাচ্ছি। যখন আমি মেঘালয় গেলাম, মেঘালয়ে যখন জিতামাবিল বর্ডারটা ক্রস করলাম, একদম খ্যাট করে জাফলং থেকে উঁচে উঠে গেলাম। এখন থেকে বাংলাদেশটা এইটুক, এবং জাফলংটা এতটুক দেখা যাচ্ছে নিচে। তার মানে দেখেন পুরো মেঘালয়টা আমরা শিলং, চেরাপুঞ্জি ঘুরেছি, প্রচুর পরিমাণে ওখানে আপনার ঝর্ণা, এবং এই ঝর্ণাগুলো 7 ভাই কি বলে 7 সিস্টার বলে, এগুলো দেখেছি। প্রচুর বৃষ্টির সময় ছিলাম ওখানে। তো ওরা করে কি, এই বৃষ্টির সময় পানিগুলা ওরা জমা রাখে, এবং কিছু গেট তারা বানিয়েছে। যখন তারা বেশি বৃষ্টি হয়, তার গেটগুলো ছেড়ে দেয়। এই গেটগুলো যখন তারা ছেড়ে দিয়েছে ইন্ডিয়া থেকে, খ্যাট করে দেখেন পানি ধাপ করে একদম। তাহলে আমি জাফলং যদি এই জায়গাটায় হয়, ঠিক এই জায়গাটায় হলো আপনার মেঘালয়। ওইখান থেকে পানি একবার যদি ছাড়ে, প্রচন্ড ফোর্সে পানিটা ঠাস করে আপনার জাফলংয়ে চলে আসছে। সেই পানি চলে এসে আপনার ওই যে সুনামগঞ্জে দেখেন, ফার্স্টে কিন্তু অ্যাটাক যায় ছাতক, তারপর সুনামগঞ্জ, এই বেলটা দিয়ে পানি যেয়ে এই পানি চলে আসে আপনার হাওড় অঞ্চলের দিকে। সো দেখেন সিলেটে যে সাম্প্রতিক বন্যা হচ্ছে অতিবৃষ্টির জন্য, এইটা একটা কারণ। তো এই টোটা যদি আমি না ঘুরতাম, এই জিনিসগুলো আসলে দেখা হতো না। তো আল্লাহ আমাদের সিলেটবাসীদের এই ভয়াবহ বন্যার এই প্রাকৃতিক ইস্যু থেকে রক্ষা করুক। আর আমরা দেশটাকে একটু ঘুরি, দেশটাকে দেখি, দেশটা অনেক দেখার আছে। যেমন আমরা এখন কথায় কথায় ইসে চলে যাচ্ছি, দেখবেন যে একটু টাকা পয়সা হইলে মানুষ এখন থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এই দেশের মধ্যে ঘুরতে যায়। এই দেশটার মধ্যেও ঘুরতে যাওয়া উচিত। কিন্তু যে জায়গাগুলোর কথা বললাম, এই জায়গাগুলোতে যদি ফ্যামিলি নিয়ে বা বাচ্চা টাচ্চা নিয়ে যাওয়া যায়, যদি প্রশাসন থেকে যেভাবে যে কোনো লোক যাচ্ছে এসব জায়গায়, দুর্গম এলাকায়, যদি একটু প্রোটেকশন দেওয়া হয়, যদি একটু পর্যটন থেকে একটু ব্যবস্থা নেওয়া হয়, আমার মনে হয় জনসমাগম বাড়বে। তো আমার মনে হয় যে পর্যটন অধিদপ্তরকে বাংলাদেশের তখন কি হবে, রেভিনিউ বাড়বে, এবং এগুলোকে ব্র্যান্ডিং করা উচিত। দেখা যাবে যে বিদেশিরাও এখানে চলে আসবে। আর জিনিস বলা হয় না, এইসব জায়গাতে কিন্তু আমি বহুত বিদেশি দেখেছি, পর্যটক দেখেছি, ওরা কিন্তু যে বললাম ব্যাকপ্যাক নিয়ে বের হয়ে যায়, আমরাও কিন্তু ব্যাকপ্যাক নিয়ে বের হয়ে গেছি। তো আমার সাথে যারা শুনছেন কষ্ট করে এতক্ষণ, আমার কলিগ যারা আছেন, আমার ফলোয়ার যারা আছেন, দেখেন এইসবগুলো ট্যুর করার জন্য কিন্তু অনেকে দেখা যাচ্ছে ছুটি লাগে না। কিন্তু আমরা ম্যানেজ করতাম এইভাবে যে বৃহস্পতিবার রাত্রেবেলা টিকিট কাটতাম, তো অফিসে চলে যেতাম, ওই দিন রাত্রে আর বাসায় আসতাম না, 11টা 12টার দিকে বাস ছাড়তো, তো মহাখালী বা যে কোনো জায়গা থেকে, রাজারবাগ থেকে হয়তো চলে যেতাম অফিস থেকে, সারা রাত জার্নি করে সকালে পৌঁছাইতাম, শুক্রবার থাকতাম, শনিবার দিন আবার ব্যাক করতাম, ঠিক রোববার দিন সকালবেলা ঢাকা পৌঁছে রোববার দিন সকালে অফিস করতাম। এক্সট্রা ছুটি নেওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, একটা দিন ছুটি নিতাম হয়তো, যেটা ওই যখন বান্দরবন গিয়েছি, এবং যখন যে কি বলে এটাকে সুন্দরবন গিয়েছি। তো আপনারা ঘোরাঘুরি করবেন। কারো যদি কোনো কোনো প্রশ্ন থাকে বা কোনো ঘোরার ব্যাপারে কিছু জানার থাকে, তো আমাকে কমেন্ট বক্সে বলবেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো থাকলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।